আসসালামু আলাইকুম প্রিয় সবাই। স্পিকিং এর ফার্স্ট ক্লাসে অত্যন্ত সুন্দর করে আমরা বেসিক জিনিসগুলা ক্লিয়ার করেছিলাম, তাই না? তো আজকে আমরা স্পিকিং পার্ট 1 নিয়ে আবার আমরা একটু অ্যাডভান্স মোডে প্র্যাকটিস করব। ঠিক আছে? তো আসুন যে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি সামনে একটু এগিয়ে যাই। যেমন আমি সেদিন আপনাদেরকে এই জিনিসগুলো দেখাইছিলাম। সবাইকে মনে আছে কি? যে এই জিনিসগুলা না জেনে আমরা অবশ্যই কি পরীক্ষার হলে বসতে যাব না। কারণ এগুলো হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট। তো এগুলা শেখার কারণে আপনার দেখবেন যে অনেক জিনিস আপনার বোঝা হয়ে যাবে। আপনার যদি বেসিক জিনিসগুলা বোঝা হয়ে যায় আর বেসিক সম্বন্ধে যদি আপনার খুব বেশি আইডিয়া থাকে তাহলে দেখবেন যে আপনি খুব ইজিলি ইংলিশের আসলে কেউ যদি বলে স্যার অ্যাডভান্সড কি? যেমন কেউ যদি প্রোগ্রামিং করে, প্রোগ্রামিং তো বুঝেন। যেমন অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং, iOS প্রোগ্রামিং, জাভা প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং এরকম অনেকগুলো প্রোগ্রামিং আছে। ওয়েব প্রোগ্রামিংও আছে। যেমন একটা ওয়েবসাইট কিভাবে বানানো হয় এটাও প্রোগ্রামিং করেই বানানো হয়। তো এগুলার কিন্তু আবার বেসিকও আছে আবার কি আছে বলেন তো? এগুলার আবার অ্যাডভান্সডও আছে। মানে বেসিক, ইন্টারমিডিয়েট, প্রি ইন্টারমিডিয়েট তারপরে হচ্ছে গিয়ে তোমার অ্যাডভান্সড। কিন্তু ইংলিশের একমাত্র একটা জিনিস সবচেয়ে মজবুত, সেটা হচ্ছে গিয়ে বেসিক। এটা যদি আপনি জানা থাকেন তাহলে অটোমেটিক্যালি আপনি নিজেই কি করতে পারবেন? নিজেই অ্যাডভান্সে যেতে পারবেন। বুঝা গেছে? যেমন আমাদের এই ১২ টা টপিক সম্বন্ধে একটু আইডিয়া রাখা লাগবে। কি, কি? এই যে হোম টাউন, ফ্যামিলি, ফুড, স্পট, ট্রান্সপোর্ট, এন্টারটেইনমেন্ট, হবিস, ফেস্টিভ্যালস, এডুকেশন, টেকনোলজি, পেটস, ওয়েদার। এই জিনিসগুলো সম্বন্ধে অবশ্যই একটু আমাদের কি রাখা লাগবে? জ্ঞান থাকা লাগবে। আসুন আমরা একটু সামনের দিকে যাই। যেমন আমরা সামটাইমস পার্ট 1 এ, পার্ট 1 এটা পার্ট 3 তে অনেক বেশি হয়ে থাকে। তো পার্ট 1 এ এরকম আপনাকে করতে পারেন এক্সামিনার কোয়েশ্চন। আপনার ওপিনিয়ন জানতে চাইবেন। তো আপনার ওপিনিয়নটা কেমনে আপনি এক্সটেন্ড করতে পারবেন সেই জিনিসগুলো আমরা একটু জানবো। ঠিক আছে? যেমন এখানে আপনাকে বলা হলো, এক্সামিনার আপনাকে বললেন, "ডু ইউ হ্যাভ এনি হবিস?" মানে হবি রিলেটেড মানে আপনার শখ। আপনার কি কোনো শখ আছে? তো আপনি বললেন যে, "আই লাইক স্পোর্টস" বলে এখানে থেমে গেলেন। তো আমি গত ক্লাসে আপনাদের বুঝাইছি এরকম ইয়েস অথবা নো আনসার দেওয়া যাবে না। এরকম আনসার এভাবে বলা যাবে না। এটাকে একটু কি করতে হবে? বিস্তারিত বলতে হবে। আই মিন রিজন দিতে পারবেন। অথবা এখানে যেহেতু ওপিনিয়ন চাইছি আপনারা একটা ওপিনিয়ন সুন্দর করে বলতে পারবেন। পরে আরেকটা এক্সাম্পল দিয়ে এটাকে সুন্দর করে আরো গুছালোভাবে লম্বা করে বলতে পারবেন। ওকে? তাহলে এই কথাটা আমরা এভাবে বলতে পারি, যেমন ওই স্টুডেন্ট আই লাইক স্পোর্টস না বলে আপনি এই জায়গা থেকে এই জায়গায় একটু কি করেন লং করে বলতে পারেন। কেমনে বলতে পারেন কথাটা? মাই ফেভারিট স্পোর্ট ইজ ফুটবল। I like it because it's a world game with different leagues and it brings different nationalities together. বুঝে গেছে? মানে হচ্ছে যে আমি এটা ভালোবাসি কারণ এটা ডিফারেন্ট অনেকগুলা লিগ আছে। আর এটা অনেক ন্যাশনাল মানে অনেক দেশকে একত্রে করে ফেলে। It is also a passionate game with a great atmosphere in the stadiums. So I love watching the matches. ভাই আমি এটাকে খুব বেশি কি ভালোবাসি। কারণ এটা প্রচুর অনেক প্রেস্টিজিয়াস, প্যাশনেট মানে এটা ফ্যাশনেবল কি গেম সেজন্য। তো এভাবে আপনার কথাটা কি করতে পারেন? বিস্তৃত করে বলতে পারেন। তাই না? তো এরকমভাবে আপনার এইটার উপর যে ওপিনিয়ন আছে সেই ওপিনিয়নটা দিয়ে দিলেই হয়ে যাবে। এবার আসুন আরেকটা জিনিস। হাউ টু গিভ ইউর ডিটেইলস ইন আইএলটিএস পার্ট 1 কোয়েশ্চন। তার মানে ডিটেইল এই আনসারটা কেমনে আপনি দিতে পারেন আইএলটিএস পার্ট 1 এ সুন্দর করে। তো আমি আরেকবার এখানে তো ওপিনিয়ন দেখাইছি। এখন দেখাইব যে কোনো যদি ওপিনিয়ন না থাকে তাহলে ডিটেইলস যদি চায়, কি চায়? ডিটেইলস। তাহলে কেমনে আপনি বলতে পারবেন? যেমন এখানে দেখো যে, "ডু ইউ ওয়ার্ক অর স্টাডি?" এখানে কিন্তু গত ক্লাসে আমি এটা আপনাদের সাথে কি করছিলাম? দেখাইছিলাম না? এই কোয়েশ্চেনের আনসারটা সবাইকে? ইয়েস, গত ক্লাসে দেখাইছিলাম। তো আপনি কি কখনো বলবেন, "আম ওয়ার্কিং"? অবশ্যই না। কারণ এরকম বললে কি হয়ে যায় বলেন তো আপনারা? ইয়েস অথবা নো আনসার হয়ে যায়। তাহলে আমি কি বলতে পারি এখানে? যেমন ওই যে ওই ছেলেটার মতো বললাম, "I work as an engineer. My area is mechanical engineering and I have been working for my current company for 6 months." তার মানে একটু ডিটেইলসটা দিয়ে দিলেন। তাইলে আগে দেখলাম যে ওপিনিয়ন চাইলে আপনি এরকম একটা ওপিনিয়ন বলতে পারবেন। আর ওপিনিয়ন না চাইলে এরকম যদি ডিটেইলস চাই তাহলে আপনি ডিটেইলসটা একটু বলে দিলেন আরকি ২-১ কথায়। ২-১ কথায় কি বলে দিলেন আপনি? ডিটেইলসটা বলে দিলেন। এবার আসো আমরা উম কন্ট্রাডিক্টস যেটাকে মানে বিপরীত কথার সাথে কেমনে তুলনা করতে হয়, সেই জিনিসটা কেমনে আমরা দিতে পারি?
যদি একটু দেখি এখানে আমি বললাম যে, "Where do you live?" মানে আপনি কোথায় বাস করেন? তো বললেন, "I live in Carlton." এটাকে আরো সুন্দর করে এভাবে বলা যায়। যেমন, "I currently live in Carlton." অথবা বলতে পারেন, আপনি কারেন্টলি কোথায় বসবাস করেন? ধরেন ঢাকাতে। কোথায় বসবাস করেন? ঢাকা। বাট বিফোর দ্যাট I lived in Menton. তাইলে এখানে এই দেশের নাম না বলে আপনি কি বললেন এখানে? আপনি জাস্ট বললেন কি? আগে আপনি কোথায় ছিলেন? সিলেটে ছিলেন। কোথায় ছিলেন? সিলেট। সো নাও I'm much closer to the city. এখন আমি সিটির অত্যন্ত কাছে চলে আসছি। ঠিক আছে? এইভাবে বলতে পারেন। একটু সুসংগঠিত করে আরকি। হুম? এখন আসুন আমরা কম্পেয়ার কেমনে করব প্রেজেন্ট থেকে পাস্ট। কোন টাইম থেকে কোন টাইম বলেন তো? প্রেজেন্ট থেকে পাস্ট। স্যার ক্লাস টাইম যদি ৮:২০ হয় তাহলে এশা নামাজ জামাত পড়া যেত। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আর কেউ কোনো প্রশ্ন করছে শুনতে পাচ্ছি বাট আচ্ছা এটা আগের। ওকে অসুবিধা নেই। এখন যে জিনিসটা আমরা চাচ্ছি যে কম্পেয়ার পাস্ট থেকে কি? কম্পেয়ার প্রেজেন্ট থেকে পাস্ট এই জিনিসটা দেখেন যে কেমনে হবে? তো এক্সামিনার হোয়াটস ইউর হোম টাউন লাইক? তো স্টুডেন্ট বলল, "ইটস এ বিগ টাউন উইথ এ লার্জ পপুলেশন।" এইরকম না বলে আপনি কেমনে বললে সুন্দর হবে? এইভাবে বললে স্টুডেন্ট যদি এভাবে বলতো, "ইটস এ বিগ টাউন উইথ এ লার্জ পপুলেশন।" ইন দ্য পাস্ট তো মানে আগে যদিও ইট ওয়াজ মাচ স্মলার, একটু ছোট ছিল। বাট ইন রিসেন্ট ইয়ার্স কিন্তু সাম্প্রতিক বছরে a lot of people from the countryside have migrated to my city. কান্ট্রিসাইড মানেটা হচ্ছে গ্রাম। কান্ট্রিসাইড মানে কি? গ্রাম। গ্রাম থেকে অনেক লোক আমাদের শহরে চলে আসছে। মেইনলি ফর ওয়ার্ক রিজনস আই সাপোজ। মানে তারা ওয়ার্কের কারণে মানে কাজ পাওয়ার কারণে এই শহরে চলে আসছে। ওকে? সো আমরা দেখলাম যে কম্পেয়ারিং প্রেজেন্ট থেকে পাস্ট কেমনে করতে পারি? কোন অ্যাঙ্গেলে বললে? যেমন এই যে দেখো যে ইন দ্য পাস্ট আগে পাস্টের কথা বললাম। তারপরে ইন রিসেন্ট ইয়ার্স মানে বর্তমানের কথা বলে আমরা ওই কথাগুলা বলে ফেললাম। ওকে? সো এরপরে আসো হাউ টু কম্পেয়ার প্রেজেন্ট টু ফিউচার ইন আইএলটিএস পার্ট 1 কোয়েশ্চেন। আমি আরেকটা জিনিস দেখাবো কম্পেয়ার কিভাবে প্রেজেন্ট থেকে ফিউচারে করা লাগে। প্রেজেন্ট থেকে কোন টাইমে? ফিউচারে। জাস্ট এটা জেনে রাখেন। জেনে রাখা থাকলে ভালো আরকি। তো এক্সামিনার আপনাকে বলল আরেকটা কথা, "ডু ইউ ওয়ার্ক অর আর স্টাডি?" আই এম কারেন্টলি স্টাডিং বললেন। তারপর এভাবে বললে সুন্দর হবে, "বাট আই গ্র্যাজুয়েট সুন অ্যান্ড নেক্সট ইয়ার আইল স্টার্ট ওয়ার্কিং ইন মাই ইন্ডাস্ট্রি হোপফুলি।" তো বললেন যে স্টাডিং করলেন, কিন্তু খুব শীঘ্রই আপনি আপনার অনার্স বা মাস্টার্স শেষ করে ফেলবেন এবং নেক্সট ইয়ারে আপনি কি শুরু করতে যাবেন? আপনি আপনার ইন্ডাস্ট্রিতে আশা করছেন যে কাজ করা আরম্ভ করতে পারবেন। ঠিক আছে? এটা আমরা ফিউচারে বললাম। এই যে I will এটা কি বলে? আইল। ওকে? সো এবার আসুন হাউ টু গিভ ইউ রিজনস ইন আইএলটিএস পার্ট 1 কোয়েশ্চেনস। এখানে আমরা রিজন গুলা দিব। রিজন মানে কি? কারণগুলা। যেমন আপনাকে যদি কোনো সময় why দ্বারা প্রশ্ন করা হয় কি? why অথবা why not? এরকম প্রশ্ন অনেককে জিজ্ঞেস করা হবে। why অথবা কি? why not? তখন আপনার কি দিতে হবে বলেন তো? রিজন গুলা দিতে হবে। তো এই রিজন গুলা আপনি কেমনে দিবেন, হ্যাঁ? তো এক্সামিনার আপনাকে আপনার রিজন দেওয়ার জন্য বলল, "ডু ইউ লাইক টু রিড?" তুমি কি পড়ো? তো আপনি কি বললেন? ইয়েস অথবা নো এরকম কি বলতে পারবেন? এরকম তো বলা ঠিক না অ্যাকচুয়ালি। ঠিক আছে না? তো একটু বিস্তারিত বলতে হবে। তো কেমনে বলতে পারি দেখো? স্টুডেন্ট বলছে, ওই স্টুডেন্টটা, "ইয়েস, আই লাভ রিডিং বিকজ ইট গিভস মি a chance to completely switch off and dive into a different world." এবং আমাকে একটা অন্য পৃথিবীতে, অন্য জগতে নিয়ে যায়। If I can relate to the characters and their stories even better. মানে আমি যদি তাদের ক্যারেক্টার অথবা স্টোরির দিকে যাই, সেটাও সবচেয়ে কি হয়? ভালো হয়। তো আপনি আপনার রিজনটা দিয়ে দিলেন। দ্যাটস অল, আর কিছুই না। তো এইরকমভাবে যেকোনো কথা বললেই আপনি ১ম এ তার কি দিবেন? তার আনসারটা দিবেন, তারপরে রিজনটা বলে ফেলবেন। ওকে? সো এবার আসো আমরা যে জিনিসটা করব অথবা করব না। ডুজ এবং কিছু ডোন্টস। স্পিকিং পার্ট 1 এ। ১ম এ আপনি কোনো কোয়েশ্চেন কি পড়তে পারবেন? বলেন তো? ইউস দ্য ফর্মুলা। হুম, সবসময় এই জিনিসটা করতে হবে। রিড দ্য কোয়েশ্চেন কেয়ারফুলি। ফর্মুলা ওই যে আমি বললাম যে ফর্মুলাগুলা ১ম এ আপনি কি করবেন? ডাইরেক্ট আনসার দিবেন। তারপরে ওটাকে এক্সপ্লেইন অথবা কি দিবেন? মানে রিজন দিবেন। তারপরে যদি আবার লম্বা করতে চান তাহলে কি দিবেন আপনি? এক্সাম্পল দিবেন। এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। যদি আপনার ওপিনিয়ন চাই একটু আগে বললাম তাহলে কি দিতে হবে? ওপিনিয়ন দিতে হবে।
আর কিছু স্পেসিফিক ভোকাবুলারি জানতে হবে আপনাদের সবাইকে মোটামুটি। আজকে আমি একটু পরে বলে দিচ্ছি। বি অরিজিনাল অ্যান্ড অথেন্টিক, মানে একটু অরিজিনাল থাকার ট্রাই করবেন। আর যখন আপনি কোনো জিনিস এডিট করবেন তখন অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করবেন। দ্যাটস অল। যে জিনিসগুলো আপনারা করবেন না, এখানে আমি ক্রস চিহ্ন দিছি, দেখেন যে কপি লার্জ চাংস ফ্রম দ্য কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেন থেকে হুবহু কোনো জিনিস কপি করে বলবেন না। হুবহু কপি করলে কিন্তু ধরা খাবেন। মানে এক্সামিনার তখন যেমন লাইক বলছে, ডু ইউ লাইক ইউর হোম টাউন, এখানে আই লাইক মাই হোম টাউন না বলে লাইকের বদলে কি বললে সুন্দর হবে, লাভ। এইরকম জিনিসগুলো বললে ভালো। তারপর হচ্ছে মেমোরাইজ সেন্টেন্সেস অর লং লং চাংস। চাংস মানে হচ্ছে ভাষার শ্রুতিমধুরতা, আর মেমোরাইজ সেন্টেন্স মানে হচ্ছে আপনি একটা সেন্টেন্স পুরো ফুললি মুখস্থ বলে দিলেন, এরকম বলা যাবে না। ধরেন মুখস্থ যদি কোনো জিনিস আপনার চলেও আসে তাহলে ধীরে স্থিরে বলবেন, মানে নর্মাল স্পিডে সুন্দর করে বলার ট্রাই করবেন। তাহলে ওই এক্সামিনার জীবনেও বুঝতে পারবে না যে এটা আপনার মেমোরাইজ বা এটা আপনার মুখস্থ আছে। মানে নর্মাল মোডে বলে যাবেন। ওকে। তারপরে ইউজ ক্লিচেস, মানে খুব বেশি আছে না, মনে করে করে বলতেছে, এরকম করা যাবে না। ইউজ অনলি জেনেরিক ল্যাঙ্গুয়েজ, সুন্দর মতো একটু ফর্মাল টাইপের ল্যাঙ্গুয়েজ, সরি, জেনেরিক ল্যাঙ্গুয়েজ মানে এটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে খুবই ইনফর্মাল টাইপের ল্যাঙ্গুয়েজগুলা ইউজ না করা ভালো। আর বেশি এক্সাম্পল এখানে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু আপনারা কি করবেন, সবাই একটু মেনে চলবেন, ঠিক আছে? তো ডুজ এবং ডোন্টস গুলো আমরা দেখে নিলাম স্পিকিং পার্ট ওয়ানে। এখন আমরা চলে যাব আমাদের ফার্স্ট অফ অল এই জিনিসে। লেটস টক অ্যাবাউট হোম টাউন। হোম টাউন সম্বন্ধে আমরা একটু জানবো। আমি আপনাদের একটু আগে লিস্ট দিছিলাম, মনে আছে, একদম ক্লাসের শুরুতে। এই যে লিস্টটা, এই যে হোম টাউন, এগুলোর সম্বন্ধে আমরা জানবো। এই যে ফ্যামিলি, এই যে ফুড, এই যে স্পট, ট্রান্সপোর্ট, এই যেগুলো আছে সব, এগুলোর সম্বন্ধে আমাদের অবশ্যই জানা দরকার। কারণ এগুলো হচ্ছে মেইন বেসিক। এগুলো জানা থাকলে আপনি এইগুলো অনুযায়ী আরো ৮০টা টপিক কি করতে পারবেন, বলতে পারবেন। ওকে। তো আসেন আমরা সামনের দিকে একটু চলে যাচ্ছি, আমাদের যেখানে ছিলাম সেই জায়গায়। তো হোম টাউন রিলেটেড কোয়েশ্চেনগুলো এখন আমরা আপনাদের সাথে প্র্যাকটিস করব, ঠিক আছে? তো হোম টাউন কোয়েশ্চেনগুলো কি কি হতে পারে পার্ট ওয়ানের, যেমন ফার্স্ট কোয়েশ্চেন এখানে বললাম, ক্যান ইউ ডিসক্রাইব ইউর হোম টাউন ইন মোর ডিটেইল, মানে আপনি কি আপনার হোম টাউন মোর ডিটেইল একটু বলবেন? তো আমরা কেমনে বলতে পারি, দেখেন যে আনসারটা, যেহেতু একটু ডিটেইল বলছে তাহলে একটু বলে ফেলি আমরা। অফকোর্স, আই উড লাভ টু, মানে আমি এটা খুব ভালোবাসি। আই কাম ফ্রম এ স্মল টাউন নেমড কি সিলেট, অথবা ঢাকা, অথবা চিটাগাং, আপনি যেখানে বসবাস করেন সেইটা এখানে বসাই দিবেন। ইট ইজ সিচুয়েটেড ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। তো সিলেট কোথায় অবস্থিত বলেন তো? নর্থ মানে উত্তর, ইস্টার্ন মানে কি দক্ষিণ, উত্তর দক্ষিণাংশে অফ বাংলাদেশ। সো হুম, our town is known for its beautiful landscapes and warm-hearted people. বিউটিফুল ল্যান্ডস্কেপস মানে কি? অত্যন্ত সুন্দর, সুন্দর কি আছে বলেন তো? ইয়েস, পানির ফুয়ারা বলতে পারেন। এরপরে ন্যাচারাল সিনারি বলতে পারেন। এগুলাকে কি বলা হয়? ল্যান্ডস্কেপস। অ্যান্ড ওয়ার্ম হার্টেড পিপল। ইটস পপুলেশন ইজ অ্যারাউন্ড 4,00,000, মানে সারা সিলেট আ যারা আছে, যারা সিটিতে বসবাস করে সেটার কথা বললাম 4,00,000। সো ইটস কোয়াইট a close knit কমিউনিটি। তাই সবাই একসাথে মানে একসাথে খুব ঘনবসতি হিসেবে বসবাস করতেছেন। সো ইট ইজ নোন ফর ইটস ন্যাচারাল বিউটি, মানে এটা বিখ্যাত হচ্ছে এটার ন্যাচারাল বিউটির জন্য। সিলেটে প্রচুর পরিমাণে টি গার্ডেন গুলো আছে সেগুলোর জন্য। অ্যান্ড হিস্টোরিক মক্স, এবং কি আছে, ঐতিহাসিক মসজিদ গুলো আছে, টেম্পলস, হিন্দুদের অনেক কি আছে, দুর্গগুলো আছে। দ্য সিটি ইজ অলসো হোম টু সেভারাল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস, মানে এই সিটিতে অনেক কি ইউনিভার্সিটি এবং কি আছে, কলেজগুলো আছে। তো শহরও যা ছিল তা একটু কথা আমরা বলে ফেললাম। তাহলে এই কথাটা আপনি এভাবে বলবেন, নরমাল স্পিডে বলবেন সব সময়। ধরেন আপনাকে প্রশ্ন করা হলো, ক্যান ইউ ডিসক্রাইব ইয়ার হোম টাউন ইন মোর ডিটেইল? তো আপনি বলেন, অফকোর্স, আই উড লাভ টু। আই কাম ফ্রম a small town named Sylhet. It is situated in the northeastern part of Bangladesh. Our town is known for its beautiful landscapes and warm-hearted people. Its population is around 4,00,000, sorry, 400,000. So it's quite a close-knit community. It is known for its natural beauty, tea gardens, and historic mosques and temples.
দ্য সিটি ইজ অলসো হোম টু সেভারাল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস। শেষ। দ্যাটস গুড অ্যান্সার। তো এই অ্যান্সারটা আপনারা একটু মুখস্থ করে নেবেন। কিছু, কিছু জিনিস একটু রাখতে হবে মাথায়। আমি আগেই বলছি গত ক্লাসে। তো রাখলে ভালো আরকি সুন্দর করে বলা যায়। তারপরে দেখেন যে হোয়াট আর সাম অফ দ্য থিংস দ্যাট মেক ইউর হোম টাউন স্পেশাল? মানে কিছু জিনিস বলেন যেটা আপনার হোম টাউনকে খুব স্পেশাল বানাইছে। আপনারা বলেন তো কিছু একটা জিনিস, আমি ১ মিনিট টাইম দিলাম। চেটে বলেন কোন, কোন স্পেশাল জিনিস আছে? আপনি ঢাকা থেকে বললে ঢাকার স্পেশালিটি কি আছে সেগুলা বলেন আমাকে। জাস্ট হিন্টসটা দেন। আর চিটাগাং থাকলে কেমন আছে? ব্রাহ্মণবাড়িয়া বা অন্যান্য অঞ্চল অথবা সিলেটে যারা আছেন, তারা অবশ্যই লিখে দেন যে কোন জিনিসটা বেশি স্পেশাল আপনার হোম টাউনে। মাত্র ১ মিনিট সময় দিলাম এর ভিতর। কেউ যদি সেন্টেন্স মেক করে দেন বেশ ভালো হবে। ওকে? 1 মিনিট স্টার্ট। ওকে, সো ইওর 1 মিনিট টাইম ইজ ওভার। আমরা দেখতে পাচ্ছি এখানে মোহাম্মদ মাসুম বলছেন টাঙ্গুয়া হাওয়ার শিমুল বাগান ইলার্দি হাসান রাজা বাড়ি, আব্দুল করিমের বাড়ি ইত্যাদি। ওকে, ভেরি গুড। তারিন বলছেন সিলেট বিকামস মোর ফেমাস। অনেক আনসার চলে আসছে। থ্যাংক ইউ। মোর শাহজালাল মাজার টুরিস্ট প্লেসেস অ্যান্ড স্পেশালিটি গার্ডেন। গ্রেট। ওকে, ওকে, তাজর আহমেদ সিলেট ইজ prominent for natural places such as জাফলং। ওকে, হবে নাহিদ সাহেব সিলেট স্পেশালিটি গার্ডেন এরিয়া। ওকে, মুস্তাদুর রহমান টু বিউটিফুল অফ সিলেট ফর ন্যাচারাল টুরিস্ট স্পটস। গুড, ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো আসেন যে আমরা একটু দেখি যে সিলেটকে আমরা কিভাবে বলতে পারি। আপনারা এখানে দেখেন যে কি বলা আছে। দ্য থিং দ্যাট মেক সিলেট স্পেশাল টু মি ইজ দ্য পিপল। The people of Sylhet are known for their hospitality and their warm hearts. The city's specialty is natural beauty, a pleasant climate, friendly people, rich culture, cost of living, cleanliness, peace and tranquility, education institutions, and economic opportunities. এগুলোর জন্যই সিলেট হচ্ছে সবচেয়ে গিয়ে কি স্পেশাল। এই জিনিসগুলো একটু জেনে নিবেন। হসপিটালিটি মানেটা কি? অতিথেয়তা। ওয়ার্ম হার্টস, ওয়ার্ম হার্টস মানে কি? উষ্ণ হৃদয় আরকি, যেটাকে আমরা বলি। খুব ভালো একটা হৃদয় আছে মানুষের। প্লিজেন্ট ক্লাইমেট মানে ক্লাইমেটটা খুবই ভালো। পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি মানে এখানে কি আছে? শান্তি। ইকোনমিক অপরচুনিটিস মানে অর্থনীতি কি আছে? সুযোগ সুবিধা আছে। সেজন্য এটা খুব স্পেশাল একটা সিটি, তাই না? আরেকটা বলতে পারেন রেমিটেন্স। হ্যাঁ, গেটিং রেমিটেন্স ফ্রম অ্যাব্রোড। গেটিং রেমিটেন্স ফ্রম অ্যাব্রোড এভাবে বলা যায়। যেমন হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ লিভিং দেয়ার? সিলেটে বসবাস করার কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি, কি হতে পারে? মনে করেন তো আপনারা। কি, কি হতে পারে বলে মনে করেন? তো আমরা বলতে পারি এরকমভাবে যে সাম অফ দ্য অ্যাডভান্টেজেস অফ লিভিং ইন সিলেট আর
দ্য অ্যাফোর্ডেবল কস্ট অফ লিভিং, দ্য ফ্রেন্ডলি পিপল অ্যান্ড রিচ কালচার। এইটা আমরা বললাম। আর ডিসঅ্যাডভান্টেজটা কি হতে পারে দেখে এখানে আমরা শর্ট করে বললাম ২ লাইনে মাত্র। সাম অফ দ্য ডিসঅ্যাডভান্টেজেস আর ট্রাফিক কনজেশন, এই যে জাম, ট্রাফিক জ্যাম যেটা সেটা, দ্য এয়ার পলিউশন মানে বায়ু দূষণ, ন্যারো স্ট্রিটস মানে রাস্তাঘাট কি ছোটো, অ্যান্ড দ্য ল্যাক অফ জব অপরচুনিটিস। এবং অনেক কি আছে, মানে জবের সুযোগ সুবিধা খুবই কম আছে, এটার অভাব খুব বেশি এখানে। ওকে, তো এবার আসুন আমরা পরবর্তীতে চলে যাই। আরো কিছু প্রশ্ন আমরা বললাম যে হোয়াট প্রবলেমস ডাজ ইউর হোম টাউন ফেস, মানে তোমার হোম টাউন কোন ধরনের প্রবলেমগুলো ফেস করতেছে। তো আমরা এভাবে বলতে পারি যে সিলেট ফেসেস আ ফিউ চ্যালেঞ্জেস ইনক্লুডিং পলিউশন, ট্রাফিক কনজেশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। এগুলো হচ্ছে গিয়ে কি বলেন তো প্রবলেম। এইটা ট্রাফিক কনজেশন মানে জাম, ক্লাইমেট চেঞ্জ মানে কি ক্লাইমেট সবসময় কি হচ্ছে পরিবর্তন হচ্ছে সেজন্য, তাই না? যেমন এখন শীত চলে যাবার কথা কিন্তু শীত এখনো চলে যাচ্ছে না। সো পিপল অলসো হ্যাভ কনফ্রন্টেড দ্য লক অফ পাবলিক ট্রান্সপোর্টেশন। আরেকটাও জিনিস, খুবই পাবলিক ট্রান্সপোর্টেশন খুবই কম, হাই কস্ট অফ লিভিং মানে লিভিং কস্টটা খুব বেশি, হিউমিডিটি আর্দ্রতা বেশি, লিমিটেড জব অপরচুনিটিস মানে খুব কম জব অপরচুনিটিস যেটা একটু আগেও বলছিলাম, ল্যাক অফ এন্টারটেনমেন্ট অপশন অ্যান্ড সেফটি কনসার্নস, এবং সেফটি কনসার্নটাও রয়েছে। হাওয়েভার দ্য সিটি ইজ অলসো মেকিং প্রোগ্রেস ইন অ্যাড্রেসিং দিজ চ্যালেঞ্জেস। অ্যাড্রেসিং অর্থটা কি? ওই যে রাইটিংয়ে বুঝাইছিলাম। অ্যাড্রেসিং অর্থটা কি? ইয়েস, সমাধান করা। কি করা বলেন তো? সমাধান করা। কোনো একটা জিনিস কি করা? সমাধান করা বোঝায়। সেটার নাম হচ্ছে গিয়ে কি? অ্যাড্রেসিং। ওকে, এবার আসেন আমরা পরবর্তী আরেকটা যাই, যেমন ফাইন্ড আওয়ার হোয়াট ডু ইউ লাইক মোস্ট অ্যাবাউট ইউর হোম টাউন, মানে আপনার হোম টাউনের কোন জিনিসটা আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন। তাহলে আমরা বলতে পারি এভাবে, হোয়াট আই লাভ মোস্ট অ্যাবাউট মাই হোম টাউন ইজ ইটস রিচ কালচার অ্যান্ড হিস্টোরি। হ্যাঁ, তার রিচ কালচার এবং হিস্টোরি। মেনি হিস্টোরিক সাইটস অ্যান্ড ট্রেডিশনাল ফেস্টিভ্যালস আর ইউনিক টু আওয়ার টাউন। ওকে, গুড। মোর ওভার দ্য ন্যাচারাল বিউটি ইজ অ্যাস্টোনাইশিং। এটার মানেটা হচ্ছে আশ্চর্যজনক, খুবই সুন্দর। উই আর সারাউন্ডেড বাই হিলস, মানে আমাদের চারপাশে কি আছে? পাহাড় আছে, তাই না? অ্যান্ড রিভার্সগুলো আছে, হুইচ ইজ অ্যাবসোলুটলি ব্রেথ টেকিং, যেটা খুবই মানে শ্বাসরুদ্ধকর একটা জিনিস আর কি, মানে আই ক্যাচিং। বুঝতে পারছেন? মানে চোখ জুড়িয়ে যায় সেটা বলছি আমরা। তারপরে আসেন যে নাম্বার 6 এ আমরা কোন জিনিসটা বলছি? ইজ দেয়ার এনিথিং ইউ ডিসলাইক অ্যাবাউট ইউর হোম টাউন? মানে তোমার হোম টাউনের কোনো জিনিসকে তুমি অপছন্দ করো? ওই যে গত ক্লাসে আমরা শিখছিলাম কি লাইক এবং ডিসলাইক, তাই না? এই যে লাইক, প্রত্যেকটা প্রশ্ন এরকম আছে। মানে প্রত্যেকটা টাইপে আছেই লাইক এবং কি ডিসলাইক গুলা। এর কারণে গত ক্লাসে এগুলো আমি আপনাদের খুব সুন্দর করে শিখাইছিলাম। তো এভাবে বলতে পারি আমরা, অ্যাজ মাচ এস আই লাভ মাই হোম টাউন, যতটুকু সম্ভব আমি আমার হোম টাউনকে ভালোবাসি। দেয়ার আর ফিউ ডাউন সাইডস। ডাউন সাইড মানে হচ্ছে গিয়ে কি ডিসঅ্যাডভান্টেজ আর কি, মানে ডিসলাইক বলা যায়। তো ডিসঅ্যাডভান্টেজ গুলা কি কি? ওয়ান অফ দেম ইজ দ্য ল্যাক অফ মেজর শপিং সেন্টার্স অ্যান্ড এন্টারটেনমেন্ট ফ্যাসিলিটিস। মানে অনেক মেজর শপিং সেন্টার এবং এন্টারটেনমেন্ট ফ্যাসিলিটিস এর অভাব আছে। মানে এন্টারটেনমেন্ট মানে কি বিনোদন আর কি, বিনোদনের অভাব আছে। ইয়ং পিপল অফেন হ্যাভ টু ট্রাভেল টু নিয়ার বাই সিটিজ টু এনজয় দিজ অ্যামিনিটিস। মানে অনেক লোক আছে ঢাকায় চলে যায়, মানে সিলেট থেকে, ওইখানে গিয়ে কি করে এগুলা এনজয় করে, হুইচ ক্যান বি ইনকনভিনিয়েন্ট, যেটা আর কি অনেক সময় সুইটেবল না, উপযুক্ত নয়, সেটা আমরা বুঝাচ্ছি। তো এইরকম যদি হোম টাউন রিলেটেড আসে তাহলে দেখেন যে এইটা দেখেন যে এটা সব মিলিয়ে ২ টা লাইন। মাত্র কয়টা লাইন দেখেন? মাত্র কয়টা লাইন এখানে আমি বলছি? ২ টা লাইন। এটাও কয়টা লাইন? ২ লাইন। এটাও কয় লাইন? ২ লাইন। তো ২ থেকে ৩ লাইন। আমি সবসময় বলছি কয় লাইনের মধ্যে পার্ট 1 এর আনসার বলতে হবে? ২ থেকে ৩ লাইন। ওকে? সো এবার আসেন ডিয়ার স্টুডেন্টস, আমরা যে জিনিসটা সম্বন্ধে একটু জানবো সেটা হচ্ছে লেটস টক অ্যাবাউট ফুড। কি নিয়ে আরম্ভ করব আমরা? ফুড, খাবার নিয়ে আরকি। তো খাবারের ১ম কোয়েশ্চেন গুলো একটু দেখি। হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ লাইক? এই যে লাইক চলে আসছে। মানে কোন ধরনের খাবার আপনি কি করেন? পছন্দ করেন। তাহলে আমরা কি বলতে পারি? মাই ফেভারিট ফুড ইজ সরষে ইলিশ, হুইচ ইজ এ বেঙ্গলি ডিশ মেড উইথ স্মোকড হিলসা ফিশ কুকড ইন এ মাস্টার্ড সস। মানে যেটা রান্না করা হয় আরকি মাস্টার্ড সস দ্বারা। ইট ইজ এ ডেলিশিয়াস অ্যান্ড ফ্লেভারফুল ডিশ। এটা খুবই মজাদার।
এবং ফ্লেভারফুল মানে গন্ধযুক্ত ডিশ দ্যাট ইজ পারফেক্ট ফর এ স্পেশাল অকেশন, যেটা যেকোনো একটা অকেশনের জন্য খুবই উপযুক্ত। তো তারপরে আমি কথাটা এরকম বললাম অল্টারনেটিভ একটা আনসার বললাম। যেমন আম কোয়াইট এ ফ্যান অফ এশিয়ান কিউজিং, স্পেশালি জাপানিজ ডিশেস লাইক সুশি অ্যান্ড রামেন। এটা হচ্ছে বিদেশি একটা আনসার দিলাম আমরা, যে বিদেশি যেগুলো ফুড আছে সেগুলোর কথা বললাম। দ্য ব্লেন্ড অফ ফ্লেভার্স অ্যান্ড দ্য অ্যাটেনশন টু প্রেজেন্টেশন রিয়েলি আপিল টু মি। মানে এই যে এটার যে গন্ধটা আছে, এটার মনোমুগ্ধকর গন্ধ এবং এটার প্রেজেন্টেশন উপস্থাপনা আমাকে কি করে দেয়? আপিল করে দেয়, মানে পাগল করে দেয়। ঠিক আছে? মনোমুগ্ধকর। ডু ইউ এনজয় কুকিং? ওয়াই নট? যে কি এই আনসারটা আপনারা কি দিতে পারবেন? ডু ইউ এনজয় কুকিং? ওয়াই বলছে, মানে রিজন দিয়ে। ইয়েস, এরকম বলে ডু ইউ এনজয়, ওই যে সেদিন আমি এনজয় কুকিং দিয়ে শিখাইছিলাম না গত ক্লাসে। তো আপনারা সবাই দেখি এই অ্যান্সারটা আমাকে দেন তো, 30 সেকেন্ডের ভিতর লিখে দেন তো, একটু দেন তো দেখি। ওকে, স্টার্ট করেন। দেখবো আমি, কেউ দিছেন আমাকে দেখি। আহ ওকে, এখনো লিখতেছেন। আচ্ছা, হুসেন আহমেদ আমাকে একটু আগে বলছেন হিউমিডিটি মানেটা কি? হিউমিডিটি মানে হচ্ছে আর্দ্রতা। ওই যে গরমের সময় আপনারা দেখবেন একটা জিনিস, যেমন দেখেন যে আজকে রৌদ্র নেই কিন্তু তারপরে খুব বেশি শরীরে গরম লাগতেছে, অটোমেটিক শরীর থেকে ঘাম চলে আসছে। ওটার নাম হচ্ছে আর্দ্রতা। বায়ুমণ্ডলে আর্দ্রতার পরিমাণ বেশি হলে ওটা, সূর্য উঠুক আর না উঠুক, আপনার শরীরে গরম লাগবেই। ঠিক আছে? কম হলে শীত লাগবে। ইয়েস, আই লাভ টু, মিস্টার হুসেন বলছেন, ইয়েস, আই লাভ টু ডু কুক ফর মি। Whenever I have time, I make something special for me. গুড, ভেরি গুড, নাইস অ্যান্সার হইছে মিস্টার হুসেন। তো আমরা এভাবে বলতে পারি অ্যান্সারটা, ইয়েস আই ডু এনজয় কুকিং। এটা আমরা বললাম। এই ডুটা এখানে মিডিল লাগানোর কারণটা হচ্ছে খুব মানে ইয়ে করে স্পষ্টভাবে মাস্ট মাস্ট আছে না, আমি অবশ্যই এটা বোঝানো হয়েছে। এখানে ডু অথবা ডাজ যখন এরকম সেন্টেন্সের মধ্যে লাগানো হয় তখন এটা অবশ্যই জিনিসটা ঘটে সেটা বোঝানো হয়। আমি আরেকটা আনসার রিসিভ করছি, এখানে আরো কয়েকজন আনসার। স্যার আদ্রতা এইটা নাকি? সামিয়া, জি জি জি। ওকে, সো ইট গিভস মি a chance to be creative and experiment with different ingredients. Plus, মানে additionally, preparing my own meals is usually healthier than eating out. তো আমরা বলছি এখানে এই কথাটাই যে আমি কুকিংটাকে, রান্না করাকে খুব বেশি এনজয় করি, মানে উপভোগ করি। আর এটা আমাদের যেটা করে আমাকে ক্রিয়েটিভ করে তুলে, মানে সৃষ্টিশীল করে তোলে এবং আমার কি কি বাড়ায়? বিভিন্ন উপাদানের সাথে এক্সপেরিমেন্টটা বাড়ায়, অভিজ্ঞতাটা বাড়ায়। তাছাড়াও আর কি করে বলেন তো? আর আমার যে আমি যে নিজের খাদ্য নিজে তৈরি করি সেজন্য আমি কি করি না, মানে বাইরের খাদ্য চাইতে এইটা আমার কাছে খুব কি লাগে? হেলদিয়ার লাগে। হেলদিয়ার মানে কি? স্বাস্থ্যকর। আপনারা কি বাইরে খেতে যান সবাই? তো বাইরে বেশি খাবেন না। হঠাৎ করে বের হইছেন, খেয়ে ফেলছেন, গুড। কিন্তু সবসময় হোটেলে গিয়ে খাবেন না। তাহলে কিন্তু এটা আপনার ফুড পয়জন হবে। ঠিক আছে? পেটের অনেক ক্ষতি করবেন। যেমন এইটা আমরা অল্টারনেটিভলি কেমনে বলতে পারি? তো আমি বললাম, যেমন এখানে আমি বলছি আমি ভালোবাসি, মানে I এনজয়। কিন্তু এখানে আমি নো দিয়ে না করে দিছি। আমি নেগেটিভ ভাবে বলতেছি। তাহলে কেমনে বলা যায়? নো, I don't like cooking. I'm incredibly busy with my heavy workload. মানে আমি সবসময় আমার খুব বেশি কাজের কারণে কি থাকি? অবিশ্বাস্যভাবে আমি ব্যস্ত থাকি। And have also limited time for cooking, এবং খুব কম সময় পাই কিসের জন্য? রান্না করার জন্য। Another reason, আরেকটা রিজন বলা হচ্ছে, আমরা বলছি another reason of making mistakes and lacking skills deter from cooking. মানে অনেকে আছে মিস্টেক করবে। মানে কুকিং এর সময়, রান্না করার সময় অনেকে আছে না, মানে সে মিস্টেক করতে পারে, সেই বয়সে রান্না করতে চায় না।
আবার অনেকে আছে স্কিলের অভাব। মানে কেমনে কিভাবে রান্না করতে হয়, কতটুকু দিতে হয়, কত পরিমাণ দিতে হয় সেইটার স্কিলের অভাব। আর সেটার কারণে এই ডিটারমিন হচ্ছে বিরত রাখে। তাদেরকে কি রাখে? এখান থেকে বিরত রাখে। ওকে। তো এইভাবে আপনারা ২ টা বা ৩ টা সেন্টেন্স দিয়ে খুব সুন্দর করে বলে দেবেন। যেমন আমি যদি আরেকটা কথা বলি, "How often do you eat fruits and vegetables?" মানে how often? often মানে প্রায়। মানে আপনি ফ্রুটস এবং ভেজিটেবলস গুলা খান। তো এই আনসারটা আপনি কেমনে দিবেন? যেমন এইভাবে বললাম আমরা, "I try to include fruits and vegetables in every meal. They're packed with essential vitamins and nutrients." ভিটামিনস তো আর বুঝতে পারছেন আপনারা। ভাইটামিনস বলেন আর ভিটামিনস বলেন, ওকে? আর নিউট্রিয়েন্টস মানে হচ্ছে পুষ্টি। দ্যাট আর ইম্পোর্টেন্ট ফর এ ব্যালেন্সড ডায়েট এবং এটা হচ্ছে আমাদের ব্যালেন্সড একটা ডায়েটের জন্য খুবই অত্যাবশ্যকীয়। তো ফুড নিয়ে এই কথাগুলো বলার পরে ফুড নিয়ে আরো কিছু কথা আমরা বলতে চাই। যেমন এখানে বললাম এইভাবে একটা কোয়েশ্চেন আসে অনেক সময়। তো বলতে পারে, "হোয়াট ইস ইউর ফেভারিট মিল অফ দ্য ডে অ্যান্ড ওয়াই?" তো মানি মি মানে দিনের জন্য আপনার ফেভারিট খাদ্যটা কি এবং কেন? তো এটার কেন বলছে রিজন দিতে হবে। তো আমরা বললাম এভাবে, "মাই ফেভারিট মিল অফ দ্য ডে ইস ব্রেকফাস্ট।" মানে কোন সময়টা? ব্রেকফাস্ট। অথবা আপনি যদি ব্রেকফাস্ট না করে বলেন তাহলে কি বলতে পারেন? লাঞ্চ। অথবা রাত্রের এটাকে কি বলা হয়? ডিনার বলা হয়। "It is the most important meal as it gives me the energy to kick start my day." কিক স্টার্ট মানে কি করা? শুরু করা আরকি। তো এটা এনার্জি দেয় আমাকে। আর এটা খুব গুরুত্বপূর্ণ আমার জন্য। আমি সাধারণত মানে পছন্দ করি ফর এ বোল অফ ওটমিল উইথ ফ্রুটস অ্যান্ড নাটস। ফ্রুটস এবং নাটের সাথে একটা ওটমিল কি করি আমি? সংযুক্ত করি। পুষ্টিকর খাবার ওটমিল। ওকে? তো এখন আসো যেমন নাম্বার 5 এ আমরা যদি বলি, "আর দেয়ার এনি ট্র্যাডিশনাল ডিশেস ফ্রম ইউর কান্ট্রি দ্যাট ইউ এনজয়?" আর দেয়ার মানে সেখানে কি ট্র্যাডিশনাল ডিশেস গুলো আছে তোমার দেশেতে যেটা তুমি উপভোগ করো? বলেন তো আপনারা আমাদের ট্র্যাডিশনাল ডিশেস কোনটা ট্র্যাডিশনাল ডিশেস আছে আমাকে একটু বলেন আপনারা। সেটা বলেন তো কোন বাংলাদেশের ইতিহাসে কোন জিনিসগুলা ট্র্যাডিশনাল ডিশ আছে? একটু বলবেন কি? ওকে, দেখি এখানে আমাদের জন্য একটা ইয়ে আসছে। পান্তা ইলিশ তারিন বলছে। হ্যাঁ, থ্যাংক ইউ তারিন। আপনি অসংখ্য জিনিস জানেন। গুড। পাপা পিঠা, পুলি পিঠা, পান্তা বা তার ইলিশ। ফারজানা আক্তার বলছে, গ্রেট। ফারজানার মাথায় সুন্দর বুদ্ধি আছে, হ্যাঁ? তাইলে নাহিদ সাহেব বলছে ফিশ অ্যান্ড বিফ। শাকিল ইসলাম বিরিয়ানি, গুড। আ ওকে, গ্রেট। হুম, ওয়াও! দ্যাটস গ্রেট। বিরিয়ানি। হুম, ওকে। তাইলে আমরা একটু দেখি যে আমাদের আসলে কোন জিনিসগুলা ফেভারিট আছে সেই জিনিসগুলো একটু দেখে নেই। আ ওকে। সো এখানে আসেন দেন absolutely one traditional dish I enjoy from my country is pantabak. This is made from fermented rice, typically leftover rice soaked in winter overnight and mixed with various ingredients like green chilies, onions, mustard oil, and salt. আমি বলছি কি ট্রেডিশনাল ডিশ কোনটা বলছি বলো তো? পান্তা ভাত। পান্তা ভাত খাই না হলে? সবাই আমরা পান্তা ভাত খাই। আসলে খাওয়াই হয় না। আপনারা কি লাস্ট কোনদিন খাইছিলেন পান্তা ভাত? আচ্ছা, এটা হচ্ছে ফার্মেন্টেড রাইস। ফার্মেন্টেড তো বুঝো? ওই যে ভিজায়া রাইখা দিবেন। আর এটা লেফট ওভার মানে রাখা হয় এই যে রাইসগুলা এই যে পানিগুলা শুষে নেয় সারা রাত ধরে এই যে ওভারনাইট। আর তারপরে আমরা মিক্স করি। কি মিক্স করি? গ্রিন চিলি, এই যে কাঁচামরিচ, তারপরে পিঁয়াজ দেই, তারপরে মাস্টার্ড অয়েল মানে অয়েল যেকোনো একটা জিনিস দিতে পারেন এবং সল্ট। এরপরে তো হচ্ছে ইট ইস কমনলি এনজয়েড জুরিং দ্য বেঙ্গলি নিউ ইয়ার সেলিব্রেশন নোন এজ পয়লা বৈশাখ। এটা আমরা কখন এইটা পয়লা বৈশাখ আসলে শুধু এইটার কথা মনে হয়। আর পয়লা বৈশাখের পরেই আমরা সবাই ভুলে যাই, তাই না? ওকে, দ্যাটস গ্রেট ম্যান। ওকে, সো ফারজানা আক্তার খাইছিলাম। ওকে, হাতকড়া দিয়া গরুর মাংস। সাতকরা। ওকে, গুড। সামিয়া, আপনার মাথায় তো খুব সুন্দর বুদ্ধি। এটা তো এখন তো বলছেন আমাকে এটা। এখন তো আমার জলে জিভ চলে আসছে। মানে আপনার কথা শুনে আমি উল্টা-পাল্টা বলতেছি। ঠিক আছে? মানে আমার জিহ্বায় জল চলে আসতেছে।
এই তো তারিন বুইঝা গেছে। মানে এরা খুব পাকনা ছেলে-মেয়ে। ঠিক আছে? বলার সাথে, সাথে সবকিছু বুইঝা যায়। ঠিক আছে? তারপর মাসুদুর রহমান ড্রাই ফিশ আ হান্দেশ। ওহ! দ্যাটস গ্রেট ম্যান। মিস্টার মাসুদুর রহমান সাজু বলছেন ড্রাই ফিশ বলতে শুঁটকি আরকি। এটাই। কোন ধরনের শুঁটকি তোমাদের পছন্দ আমাকে একটু বলো তো তোরা? কে, কে শুঁটকি খাও? মেয়েরা তো শুঁটকি খাইতে পাগল। ঠিক আছে? তো ওদের যদি বলা হয় যে, "তোরা কি শুঁটকি খাস?" তো তখন ওরা বলে, "না স্যার, আমরা তো আসলে শুঁটকি খাই না।" মানে এরপরে বাসাতে গিয়ে দেখা যায় যা পচা ধরনের ছিল ওইগুলাই বেশি খায় তারা। ওকে। সো এই যে হ্যাঁ, শুটকিকে আপনার বাসায় কি বলে? আ লইট্টার শুটকি স্যার। আচ্ছা, ওকে। এই যে একজন সুন্দর একটা নাম দিয়েছেন হিদল। হিদল। ওকে বাবারে বাবা! এইটা তো খুব খাওয়া হয়, তাই না? আবার আরেকজনে কি হাসির ইমো দিচ্ছে। ফারজানা আক্তার কি বাইল্লা মাছ, আ চেপা শুটকি, গুড। আরো যা জানো দেখি কত জানো? এটা কেডা রে? আইফোন। নামই দিছে তার আইফোন। আবার ২ টা হাসির ইমো দিছে। এই আইফোন আপনার নাম কি? ফুল নেম বলো তো? কি নাম আইফোন আপনার? স্যার আপনার লগে পিক দেখলাম আমরার কুলাউড়া রফিক স্যারের। আপনি কি আমাকে কুলাউড়ার থেকে দেখতে পাচ্ছেন? ইয়েস। হ্যাঁ, উনি আসছিলেন ব্রিটিশ কাউন্সিলের ওই প্রোগ্রামে। ঠিক আছে? সো থ্যাংক ইউ কানিজ ফাতেমা। আপনার বাসা কি কুলাউড়াতে? নাহিদ সাহেব হুডকি। আচ্ছা গুড। মসুদুর রহমান সাজু গন্ডেল আ গন্ডেল শটকি হিদল। এইটা তো অনেক কঠিন একটা নাম। লায়েস আহমেদ বলছে কি, "স্যার মেয়েরা শুটকি খায় না, হুকইন খাইন।" ঠিক আছে? ওয়াও! দ্যাটস গ্রেট। আপনি তো দেখছি খুব অভিজ্ঞতা আছে। আ মাসুম হিদল 100%। ওয়াও! দ্যাটস গ্রেট। হ্যাঁ, আমি তো দেখি ওই যে ওখানে হাঁটা যায় না এগুলার গন্ধে। আ জি স্যার, কুলাউড়া আমি। ওকে, থ্যাংক ইউ কানিজ ফাতেমা। ফারজানা আক্তার, আমি সব শুটকি খাই স্যার। হ্যাঁ, আপনি তো অনেক বড় ধরনের খাদক। ঠিক আছে ফারজানা আক্তার? হ্যাঁ, শুটকি বেশি, বেশি করে খাইয়া আর ওই যে রেসলিং এ চলে যাবা। ঠিক আছে? ওকে, গ্রেট। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, হ্যাঁ, বেশি, বেশি করে শুটকি খাবেন, বেশি, বেশি করে টাকা বাঁচাবেন। ঠিক আছে? স্বাদ তো থাকবেই। বিশেষ করে ওই যে আমরা যেটা ওই যে আপনারা বললেন না হিদল বা শীদল। এগুলাতে খুব বেশি স্বাদ। এটা জনমের স্বাদ। চাইলা দে বাবারে বাবা! এত স্বাদ আসলে কি তোমাদের আমি তো এখন ক্লাস নিতে পারব না রে। আমার তো আসলে সত্যিই জল চলে আসতেছে। হুম, সবসময় খাই না স্যার। মাঝে, মাঝে মন চাইলে আম্মুর হাতের ভর্তা খাই। থ্যাংক ইউ ফারজানা আক্তার। তবে বললেন না কেন আমি নিজেই বানিয়ে খাই। কেউ আর লাগে না হেল্পিং হ্যান্ড হিসেবে। লোকমান বলছে লালাবাজারে গেছি আ গে হুইটের গন্ধ যে। আচ্ছা, আচ্ছা আপনারা ওই যে ইংলিশ ফন্টে লেখেন তো। হ্যাঁ, লালাবাজার প্রচুর পরিমাণে আছে। আজকে শুটকি রান্না হইছে বাসায়। আমি খাই নিজে আ বানিয়ে যখন সিলেটে থাকি। গুড, গ্রেট। ওয়াও! তোমরা তো এত শুটকি পাগল। আল্লাহরে আল্লাহ! আর আমি যাব না কোন দিকে। ঠিক আছে? আরো কোন পাগল হয়ে যাইবা। পরে কিন্তু আমার ক্লাস শেষ হয়ে যাবে আজকের জন্য। ঠিক আছে? ওকে, স্যার খাইয়ে দিলে হতো যে ওয়া! ওকে, ওকে। না, এই না। আর এতটুকু না। তোমাদের তো যখন আমি কথা বলাইতে থাকি, ঠিক আছে? তোরা তো সব প্রকাশ করে দিস। ঠিক আছে? না রে বাবা, আর বলব না এগুলা। ঠিক আছে? তোরা যা পাকনা পেকেছিস। ওকে, আসো। এখন আমরা আরেকটা কোয়েশ্চেন সম্বন্ধে জানি যে, হাউ অফেন ডু ইউ ট্রাই নিউ টাইপস অফ ফুড? এই যে নিউ টাইপস অফ ফুড আপনি কতক্ষণ মানে ফুড গুলা কি করেন? ট্রাই করেন। মানে খেয়ে চেষ্টা করেন, খাবারের চেষ্টা করেন। মানে খেয়ে দেখেন, টেস্ট করেন। কতটুকু সময়? আপনারা কি নতুন খাবারগুলা টেস্ট করেন? আমি তো লাস্ট আমার কথাই বলি, আমি লাস্ট 2 ইয়ার্স এর মধ্যে কোন নতুন খাবার চেপেই দেখিনি। ঠিক আছে? আর তোদের কি বলবো? তো দেখো যে তো মানে আমাদের তো অবশ্যই মিথ্যা কথা বলতেই হবে, তাই না? তো মিথ্যা কথা না বললে তো স্পিকিং এ চলবে না। সো আমরা কি মিথ্যা কথা বলবো দেখো। I try to experiment with new foods whenever I have the opportunity. সম্পূর্ণ একটা মিথ্যে কথা। বাংলাদেশের যেই দিকেই যাই সেদিকেই গিয়ে দেখি সব পরিচিত খাবার। নতুন খাবার কি খাবো? আচ্ছা, আপনারা বলেন তো আমাকে চ্যাটে আপনারা নতুন কোন ধরনের খাবার একটা বলেন তো যেটা আপনি গত ১ বছর বা ২ বছর টেস্ট করছিলেন কোন একটা জায়গায় গিয়ে। একটু বলবেন, দেখব। এরপরে বললাম আমরা exploring different cuisines exposes me to diverse flavors and cooking techniques. তো এটা আমাকে আমাকে মানে এক্সপেরিয়েন্স করায়
অনেক ধরনের ফ্লেভার সম্বন্ধে এবং কুকিং টেকনিক সম্বন্ধে এই কথাটা আমরা কি করলাম বলে ফেললাম আর কি। হ্যাঁ, তো এখানে আমি একটু চ্যাটগুলো একটু পড়ি। চ্যাটগুলো কি? মাহমুদ মাসুম, ওকে। চাউমিন খাইছি স্যার। চাউমিন তো অ্যাকচুয়ালি মানে এটা তো আমরা সবাই খাইছি। সুই জাল, ছুই জাল, এটা কিউ কিউ জাল না সুই জাল একটু বলবেন? স্যার আপনাদের গ্রামের গিয়ে মূলা চাটনি খাইছি। মূলা চাটনি, হ্যাঁ। এটা কি আপনার জন্য আ নতুন ছিল মূলা চাটনি খাওয়াটা? নতুন হলে তো বেশ ভালো। আপনি নতুন একটা জিনিস আ আমিও এর আগে মূলা চাটনি খাই নাই। গত ১ মাস আগে খাইছিলাম আরকি। তবে এর আগে খাইছিলাম বাট মনে নেই। বাট আমার কাছে খুব ভাল লাগছে। ঠিক আছে? তো তোরাও ওগুলা খাস মূলা, তাই না? ওকে, বেশ ভালোই। ওকে। তাহলে আসো এবার তোমাদেরকে নিয়ে আমি অন্যদিকে যাই। স্যার ১ম শুনছি মূলা চাটনি। হ্যাঁ, হ্যাঁ, মূলা চাটনি খাই তো আমি নিজে খাইছি। ভাল লাগে, খুব ভাল লাগে। নতুন মূলা যখন আসবে তখন আপনারা কি করবেন? আ সবাই মূলা চাটনি একটু খেয়ে নিবেন এবং কিভাবে আপনি খাবেন? ওই যে টাকি মাছ তো আপনারা চিনেন সবাই, তাই না? টাকি মাছ। এটা বলা হয় স্যাং মাছ আরকি। বলে দিলাম। তো ওইটা পুড়িয়ে আর মূলাটা সুন্দর করে ওই যে কেটে একদম ছোট, ছোট পিস হতে হবে। খুব নিরেট পিস হতে হবে। তারপর ওইটা দিয়ে পেঁয়াজ দিয়ে ভর্তার মতো আপনি কি করবেন? মাখিয়ে খাবেন। দেখবেন একটা টেস্ট, সেই টেস্ট পাবেন। বুঝতে পারছেন? ওকে। সো মাছ দিয়েও ভাল লাগে। হ্যাঁ, মাছ দিয়ে ভাল লাগে। তবে এটা হচ্ছে ভাজা মাছ হতে হবে, ফ্রাই করা মাছ হতে হবে। হ্যাঁ, অনেক স্বাদ ছিল। থ্যাংক ইউ লায়েছ আহমেদ। আপনার খাওয়া সার্থক হলো। আমি নতুন একটা জিনিস আপনার কাছ থেকে এবং আমরা অনেকেই এটা নতুন আপনার কাছ থেকে আ পাইছি আরকি। এবার আসো আমরা একটু ফ্যামিলি নিয়ে কথা বলব। ঠিক আছে? তো ফ্যামিলি নিয়ে কথা বলে তারপর আমরা আজকের আমাদের ক্লাসটা এখানে শেষ করে দিব। আর নেক্সট ক্লাসে আমরা স্পিকিং পার্ট 2 নিয়ে আলোচনা করব। এরপরে আমার এখানে কিন্তু অসংখ্য জিনিস আছে। ওই যে অসংখ্য আনসার গুলা দেওয়া আছে। তো আমি আপনাদের পিডিএফ ফাইলটা দিয়ে দিব। পিডিএফ ফাইল থেকে প্লিজ দয়া করে আপনারা ওই আনসার গুলো আপনাদের নোট খাতায় তুলে রাখবেন। ওকে? আপনাদের কাজই হচ্ছে ওইটা নোট খাতায় সুন্দর করে তুলে রাখা এবং পড়া। সো ডু ইউ হ্যাভ a লার্জ ফ্যামিলি অর a স্মল ফ্যামিলি? তো আপনাদের ফ্যামিলিগুলা কি আমাকে একটু বলেন তো? আপনারা ফ্যামিলি মোট কয়জন মেম্বার? বাবা-মা সহ আরকি। ভাই-বোন, বাবা-মা সহ। কয় মেম্বার একটু বলেন তো? 5, জুয়েল এনার্জি 5, তারিন 8, আমরাও 8, আমিও 8, মুজাক্কির ২ জন স্যার। এ কিরে? আব্বু-আম্মু আর আপনি কোন দিকে আসলেন? আপনাকে লাগায়া বলতে হবে। ঠিক আছে মুজাক্কির? ওকে। সো শাকিল 5, লোকমান 7, মাসুম 5, লায়েস 6, ওকে, সামিয়া 14। এই তো বিগ ফ্যামিলি একজন পাওয়া গেল রে। কানিজ ফাতেমা 8। সবাইকে ধরবেন। ওই যে বাতিজা আছে না? বাতিজা নিজের যারা, হুম? এগুলা। কানিজ ফাতেমা ৮। আচ্ছা, গুড। আর বাকিদের কি ফ্যামিলি 9 এর কিরে? মোহাম্মদ ইলিয়াস আলী ৩ জন স্যার টোটাল। ওহ মাই গড! আপনি কি আপনার মা-বাবার একলাই সন্তান? মিস্টার ইলিয়াস আলী একটু বলেন তো আমাকে। মোহাম্মদ মাসুম তারা নাই স্যার। তোফাজ্জল হক, ইলিয়াস আলী, জি স্যার। আহারে! এই ইলিয়াস আলীকে আমাদের গুম করা প্রয়োজন রে। গুম করে ওরে বলবো ওর আব্বু-আম্মুকে বলবো ছেলেকে নিতে হলে এই জিনিসগুলা নিয়ে আসতে হবে। খুব ইজিলি সম্পদ নিয়ে যাওয়া যাবে। বুঝতে পারছো ইলিয়াস আলী? এক মার এক সন্তান। এর কারণে সেফ থাকিও বাবা, সেফ থাকিও। লায়েস আহমেদ, বাকি মেম্বারের ফ্যামিলি নাই। ও আচ্ছা। মুজাক্কির বলছে আমি আর আমার আম্মা স্যার ও ইন ইন্নালিল্লাহ। ওকে। সো আপনার বাবা মারা গেছেন। ইনশাআল্লাহ আল্লাহ উনাকে বেহেশত নসিব করুক। আমিন। ওয়াহিদুল হাসান সজীব 5 জন, তারিন ১০। আচ্ছা, তারিন কিসের জন্য বলছো? ও ৳১০,০০,০০০ মানে ৳১০,০০,০০০ না ৳১,০০,০০,০০০ মাইনা দিবা। ঠিক আছে? তাইলে আপনিও সাকসেসফুল। আর বুঝছেন ১০,০০,০০০ তো আজকাল চলে যাবে। আ তারপরে কি মাসুদুর রহমান সাজু, ফাদার, মাদার, ব্রাদার, 6 সিস্টার্স 5, বুঝি নাই। ওকে, সো আসেন ডিয়ার অল স্টুডেন্টস এবার ওহ নো, 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 নো। ওকে, আমরা একটু সামনের দিকে যাব।
আমাদের যেখানে ছিলাম আরকি। তো আমি আপনাদের জন্য অসংখ্য আনসার নিয়ে আসছি। তো সেগুলো এখন প্রকাশ করব সবার সাথে। দেখো যে ওকে? এই যে ট্রান্সপোর্ট রিলেটেড আনসার আছে, স্পট রিলেটেড আনসার আছে, এগুলো আপনারা বাসায় পড়বেন সবাই। তারপর আমরা যেটা করব স্পট রিলেটেড, ফ্যামিলি রিলেটেড, এই যে ফ্যামিলি দিয়ে শুরু করি, হ্যাঁ? তো ফ্যামিলি দিয়ে কি বলছে এখানে? ডু ইউ হ্যাভ a লার্জ ফ্যামিলি অর a স্মল ফ্যামিলি? তো আপনার কি কোন ধরনের ফ্যামিলি আছে বলেন তো? ধরেন আপনার জাস্ট একটা সিম্পল আনসার দিবেন। I have middle sized family consisting of 7 মেম্বার্স। তো আপনি 8 হলে 8 মেম্বার্স বলবেন। আপনি 10 হলে 10 মেম্বার্স বলবেন। ওকে? এভাবে বললে সুন্দর হবে। তারপর বলবেন যে, "ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট দেম?" আপনি কি তাদের সম্বন্ধে একটু বলবেন? তো কেমনে বলবেন দেখেন যে, "সিউর। They are my father, mother, my brother, his wife, and 2 nephews. Along with myself, we all bond closely and support each other in various aspects of life." লক্ষ্য করো, এখানে আপনার ফ্যামিলিতে যারা আছে সবার নাম বললেন, হ্যাঁ? আর আমরা সব একই সাথে আছি এবং প্রত্যেকেই একে অপরকে সাহায্য করে জীবনের যেকোনো ক্ষেত্রেই। এই জিনিসটা বললেন আরকি। শেষ। তারপরে আসেন যেমন, "How much time do you manage to spend with members of your family?" How much time? মানে কতটুকু সময় দাও তোমার ফ্যামিলিকে? তাদেরকে কি করার জন্য? মানে ফ্যামিলি মেম্বারদের আপনি কতটুকু টাইম দেন আরকি? আপনারা কি টাইম দেন ফ্যামিলি মেম্বারদেরকে সবাই? হুম, হ্যাঁ, ফ্যামিলিকে অবশ্যই টাইম দিতে হবে। সবসময় মোবাইল-টোবাইল নিয়ে এগুলা নিয়ে ব্যস্ত থাকবেন না। ঠিক আছে? মা-বাবা, ভাই-বোন সবার সাথে একটু টাইম রাখতেই হবে। তো আমরা কেমনে বলতে পারি দেখেন যে, "Well, it varies depending on work, responsibility and situation. I spend quality free time and can't get along with them if I am burdened with work or study." তো এটা আসলে ডিপেন্ডিং করে ওয়ার্কের মধ্যে অথবা রেসপন্সিবিলিটি, আপনার দায়িত্ববোধ অথবা সিচুয়েশন এর উপর। তবে হ্যাঁ, দেখেন যে I spend quality free time, আমি ফ্রি টাইম গুলা স্পেন্ড করি কোয়ালিটিফুল ভাবে, মানে গুণগত মানভাবে, অ্যান্ড can't get along with them, এবং তাদের ছাড়া আমি চলতে পারি না ওই সময়ে। If I am burdened with work or study, যদি আমি ওয়ার্ক অথবা স্টাডিতে বিজি না হই তখন। ওকে? সো এরপরে আসো, হোয়াট সর্টস অফ থিংস ডু ইউ লাইক টু ডু টুগেদার? মানে কোন ধরনের জিনিসগুলো আপনারা একত্রে কাজ করেন? তাহলে আমরা বলতে পারি ওই জিনিসগুলা, ডিসপাইট আওয়ার বিজি, মানে আমাদের বিজি থাকা সত্ত্বেও, বিজি লাইফস মানে আমাদের ব্যস্ত জীবন থাকা সত্ত্বেও, উই অফেন গেদার ফর আওয়ার মিলস, মানে আমরা যখন খাবার খাই তখন একসাথে মানে আমরা কি করি, গেদার হই। স্পেশালি এট দ্য ডিনার হোয়েন এভরিওয়ানস ফ্রি, মানে ডিনার টাইমে যখন সবাই ফ্রি থাকেন তখন আমাদের দেখা হয় বেশি। অন হলিডেজ মানে ছুটির দিনে, উই লাইক টু পিকনিক ইন প্লেসেস লাইক দ্য টি গার্ডেনে যাই আমরা ছুটির দিনগুলোতে, অ্যাডভেঞ্চার পার্কে যাই, অ্যান্ড দ্য নিউলি কনস্ট্রাক্টেড ওয়াকওয়েজ, এবং ওয়াকওয়ে আছে না ঢাকায়, সিলেট, চিটাগাঙ্গে অনেকগুলা, খুলনায়, এইগুলাতে আমরা যাই। ওকে? তো তারপরে আমরা নাম্বার 5 বললাম, ডিড ডু ইউ গেট অন ওয়েল উইথ ইউর ফ্যামিলি? ওয়াই? মানে কি আপনি কি আপনার ফ্যামিলির সাথে খুব ভালোভাবে ছিলেন? কেন? তাহলে আমরা বলব ইয়েস, অবশ্যই বলব। I do get along well with my family. আমি আমার পরিবারের সাথে খুব ভালোভাবেই চলি। I have a strong relationship of love and understanding with my family. মানে আমার খুব স্ট্রং রিলেশনশিপ, রিলেশনশিপ মানে কি আত্মীয়তার বন্ধন আছে এবং ভালোবাসা আছে। আমার ফ্যামিলির সাথে ভালো বোঝাপড়া আছে। সেই জিনিসটা আমরা বললাম। I share everything with my family members. আমি প্রত্যেকটা জিনিস আমার ফ্যামিলি মেম্বারদের সাথে কি করি? শেয়ার করি। which contributes to our positive relationship, যেটা আমাদের ভালো একটা রিলেশনশিপ কি করে অবদান রাখে মানিয়ে নিতে। তো এই যে ৫ টা জিনিস আছে এইগুলা আপনারা কি করবেন সবাই মনোযোগ করে, আবার আমি যখন আপনাকে ফাইলটা দিব সুন্দর করে আরেকবার পড়বেন, পড়ে মেইন আইডিয়াটা বুঝবেন। দ্যাটস অল, আর কিছুই না। আমি দেখেন যে আজকে আপনাদের একটা বুক দিছি, স্পিকিং একটা বুক। পাইছেন সবাই স্পিকিং বুক? গুড। ওই স্পিকিং বুকটা আপনারা সবাই ৪ থেকে ৫ বার পড়ে ফেলবেন। কয়বার পড়বেন? 4 to 5 টাইমস। ফার্স্ট টু লাস্ট পর্যন্ত। প্রয়োজনে আপনারা কোনো একটা কম্পিউটারের দোকান থেকে বের করে নিবেন। যদি বের করতে না পারেন, তাহলে ওই পিডিএফ ফাইলটা কয়বার পড়বেন? ৪ থেকে ৫ বার। ওই ৪ থেকে ৫ বার পড়লে আপনার ব্রেইনে অনেক নলেজ আসবে। অনেক কি আসবে বলেন তো? নলেজ, অনেক প্ল্যানিং পাবেন। অনেক কি আসবে? অনেক প্ল্যানিং আসবেন। অনেক ভোকাবুলারিও পাবেন। ওই বইতে খুব সুন্দর, সুন্দর ভোকাবুলারি গুলো ইংলিশ টু ইংলিশ অর্থ দেওয়া আছে। আপনার জন্য বেশ ভালো হবে। তো ৪ থেকে ৫ বার জাস্ট পড়ে যাবেন। মুখস্থ করার কোনো দরকার নেই। কি করবেন আপনারা?
পড়বেন। পড়লেই আপনার মাথা থেকে কি আসবে? অনেক এক্সপেরিয়েন্স আসবে। ঠিক আছে? স্যার গত ক্লাসের আমি একটু পড়ি, একটু কি বলছেন উনি? স্যার গত ক্লাসের পার্ট 1 করেছেন। আজকেরটাও কি নোট করব? ইয়েস, ইয়েস, ইয়েস। নোট তো ডেইলি করতে হবে স্যার। ডেইলি করতে হবে। হ্যাঁ? ওকে। তাইলে ডিয়ার স্টুডেন্টস এরপরে যেগুলো আমি দিব একটু পরে ওগুলাকে বাকি সব আনসার গুলো ওই যে টপিক যেগুলো দেখাইছিলাম ওগুলা সব আমি ইনক্লুড করে রাখবো। আপনাদের একটু পরে পেয়ে যাবেন আমার এই পিডিএফ ফাইলটা। এটা স্পট রিলেটেড ৪ টা কোয়েশ্চেনের আনসার সহ দেওয়া আছে। এটা ট্রান্সপোর্ট রিলেটেড ৪ টা কোয়েশ্চেনের আনসার সহ দেওয়া আছে। ওকে? তো আমরা নেক্সট ক্লাসে যেটা শিখবো সেটা হচ্ছে পার্ট 2 নিয়ে মোস্ট ইম্পোর্টেন্ট ক্লাস পার্ট 2 নিয়ে। তো পার্ট 2 কিন্তু বেশি এখানে বেশি মার্কিং ক্রাইটেরিয়া দেখা হয় পার্ট 2 থেকে কিন্তু এবং পার্ট 3 ও। তো নেক্সট ক্লাসে আপনারা সবাই থাকবেন। পার্ট 2 আমরা শিখব। তারপরের ক্লাসে পার্ট 3 শেষ করে দিয়ে আমরা স্পিকিং শেষ করে লিসেনিং এ চলে যাব। মানে স্পিকিং আরো ২ টা ক্লাস হবে। কালকের ক্লাস এবং পরশুর ক্লাস। দেন আমরা কোথায় চলে যাব? লিসেনিং এ চলে যাব। ওকে? তাহলে ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। কারো কোনো প্রশ্ন আছে কি আমাকে বলার মতো? করতে পারেন। হুম। ওকে। তাহলে আমি চলে যাচ্ছি। ভালো থাকুন আপনারাও। নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।